নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। নিউজ 24 আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্পিতা। শুরুতে চোখ রাখবো বাংলাদেশের দিকে। ঈদের দিনেও রেহাই নেই ফের রক্তাক্ত বাংলাদেশ। সকালে কিশোরগঞ্জের সোলাকিয়ায় ঈদগাহের বাইরে ককটেল বোমা বিস্ফোরণ। নামাজ চলাকালীন এই বিস্ফোরণে অন্তত 3 জন গুরুতর জখম হয়েছে বলে জানা যাচ্ছে এবং এখনো পর্যন্ত যা খবর তাতে 2 জন মারা গেছেন এমনই খবর পাওয়া যাচ্ছে। খতম হামলাকারীও 10 থেকে 15 জনকে ইতিমধ্যেই ময়মনসিংহ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। গত শুক্রবার ঢাকার হোলি কাফেতে ভয়াবহ জঙ্গি নাশকতার পর থেকেই আশঙ্কা ছিল এই বাংলাদেশে আবারও এরকম কোনো হামলা ঘটতে পারে এবং এই পরিস্থিতিতে কাল ফের হামলার পর হামলা চালিয়ে যাওয়ার হুমকির ভিডিও প্রকাশ করে আইসিস। তারপরেই আজকে খুশির ঈদের দিনে এই ঘটনা। আশঙ্কা করা হচ্ছে কিশোরগঞ্জের এই ঘটনায় আরো বেশ কয়েকজন জখম হতে পারে। তবে প্রাথমিকভাবে যে খবর পাওয়া যাচ্ছে 2 জনের মৃত্যু হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের ইতিমধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিশোরগঞ্জের সোলাকিয়া ঈদগাহের বাইরে এই ককটেল বোমা বিস্ফোরণ হয়। নামাজ চলাকালীন এই বিস্ফোরণ হয়। মসজিদের বাইরে বিস্ফোরণে এখনো পর্যন্ত যা খবর 3 জন নিহত এবং জখম বেশ কয়েকজন। আশঙ্কা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। ইতিমধ্যেই 10 থেকে 15 জনকে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার ঢাকার হোলি কাফেতে ভয়াবহ জঙ্গি নাশকতার পর থেকেই একটা আশঙ্কা ছিল এবং এই পরিস্থিতির মধ্যে গতকাল যেখানে হুমকি ভিডিও প্রকাশ করা হয় আইসিসের তরফ থেকে, যে ঢাকায় গুলশানে যে বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে, যে হামলা চালানো হয়েছে, তা নিছকই একটা ঝলক মাত্র। এর থেকে আরো বড় একটা ছক রয়েছে বাংলাদেশ জুড়ে। তারপরেই আজ খুশির ঈদের দিনে এই ঘটনা কিশোরগঞ্জে। গতকালই আমরা দেখেছিলাম ভিডিও প্রকাশ করা হয়েছিল আইসিসের তরফে, যেখানে স্পষ্টতই হুমকি দেওয়া হয়েছিল আগামী দিনে আরো হামলার আশঙ্কা রয়েছে, হামলা চালানো হবে বাংলাদেশ জুড়ে। এরই মধ্যে আজ ঈদের দিনে ফের রক্তাক্ত বাংলাদেশ। সকালে কিশোরগঞ্জের সোলাকিয়ায় ঈদগাহের বাইরে ককটেল বোমা বিস্ফোরণ হয়। যখন নামাজ চলছিল সেই সময় এই বিস্ফোরণ হয়। যা খবর 3 জন এই বিস্ফোরণে মারা গেছেন এবং বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আহতের সংখ্যা আরো বাড়তে পারে এমনই আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই 10 থেকে 15 জনকে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডল। সিজার, আমরা দেখেছি ঢাকার গুলশানে হামলার পরে গতকাল যেখানে আইসিসের তরফ থেকে একটা ভিডিও প্রকাশ করা হয় এবং সেখানে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়। যদিও বাংলাদেশ সরকার বারবারই বলেছে এই গুলশানের ঘটনার পর যে তার সাথে আইসিসের কোনো যোগ নেই, কিন্তু তারপরে এই ভিডিও প্রকাশ এবং আজকের এই হামলা কোথাও কি সেই আশঙ্কাটাই আরো স্পষ্ট করছে? দেখো, এই আশঙ্কাটা কিন্তু আগেই ছিল, কারণ বাংলাদেশ সরকার গত 1.5 বছর ধরে বাংলাদেশে বারবার যে হামলার ঘটনা ঘটেছে এবং আইসিস সেগুলো দায় স্বীকার করেছিল, সেগুলো কোনোটাকেই আইসিসের নয় বলে দাবি করেছিল। অর্থাৎ বাংলাদেশে আইসিসের কোনো প্রেজেন্স নেই এমনটাই দাবি করেছিল বাংলাদেশ সরকার। এবং সেই জায়গা থেকে গুলশানের ঘটনার পর বাংলা ভাষায় আইসিসের এই ভিডিও বার্তা, সেখানকার আইসিসের বাংলাদেশ শাখার আমিরকে দিয়ে এই ভিডিও বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং কোথাও যেন একটা এই বার্তাটাই ছিল যে বাংলাদেশ সরকার যতই আইসিসের অস্তিত্ব অস্বীকার করুক না কেন, আইসিস আছে এবং সেখানে তারা ফের হামলা করে তাদের অস্তিত্ব কিন্তু প্রমাণ করবে। সেই ঘটনাটাই কিন্তু ঘটলো এবং যেটা এর আগে আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছিলাম, যে আমরা এর আগেও গতকালও আমরা বলেছি যে 2 বাংলায়, অর্থাৎ এপার বাংলা এবং ওপার বাংলায় 2 বাংলাতেই কিন্তু আইসিসের সংগঠন গড়া এবং হামলার একটা নির্দিষ্ট পরিকল্পনা আছে এবং দুটো জায়গাতেই কিন্তু একই ব্লুপ্রিন্ট ব্যবহার করে তারা সেই সংগঠন বাড়িয়ে তোলার চেষ্টা করছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই সময়টা, অর্থাৎ এই উৎসবের মুহূর্তটা তারা টার্গেট করবে, এটা কিন্তু অনেকটাই স্পষ্ট ছিল। কারণ এই আতঙ্কটা ছড়ানোর জন্য তাদের এই উৎসবের মুহূর্তটাকেই তারা কিন্তু প্ল্যান করছিল, বেছে নিয়েছিল। সেই জায়গা থেকে এটা কিন্তু খুব এক্সপেক্টেড ছিল যে এই ধরনের একটা হামলা আজকের দিনে হতে পারে। এবং আজকে কিশোরগঞ্জে যে হামলা হলো, সেই মাঠটা বাংলাদেশের সব থেকে বড় ঈদগাহ মাঠ বা ঈদের নামাজের মাঠ এবং সেখানে এই ধরনের হামলা চালালে হামলার ইন্টেন্সিটি হয়তো খুব বেশি নয়। এখন পর্যন্ত তা জানা যাচ্ছে যে 4 জনের মৃত্যু হয়েছে, একজন পুলিশ কনস্টেবল রয়েছেন, আরো বেশ কয়েকজন পুলিশ কর্মী গুরুতরভাবে জখম হয়েছেন, তারা ময়মনসিংহ মেডিকেল কলেজে রয়েছেন। এবং সেই
জায়গা থেকে ইন্টেন্সিটি বেশি না হলেও দৃষ্টি আকর্ষণের জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হামলা। অর্থাৎ কোথাও যেন আইসিস প্রমাণ করার চেষ্টা করছে, বাংলাদেশ সরকারকে সরাসরি চ্যালেঞ্জ করছে যে পারলে আমাকে রুখে দাও, কিন্তু তোমরা অস্তিত্ব স্বীকার করো বা না করো, বাংলাদেশের বুকে কিন্তু আমরা রয়েছি। এই চ্যালেঞ্জটাই কিন্তু বারবার আইসিস ছুড়ে দিচ্ছে বাংলাদেশ সরকারের দিকে, এবং সেই জায়গায় কিন্তু তাদের মূল দোসর কিন্তু সেখানকার যে বিভিন্ন জঙ্গি সংগঠন, এটা কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট। জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি কার্যত হাতে হাত মিলিয়ে আইসিসের সঙ্গে কাজ করছে, তার পাশাপাশি হরকতুত তাহরিরের মতো সংগঠন বা আনসারুল্লাহ বাংলা টিম, তারাও কিন্তু এই আইসিসের ছত্র ছায়াতেই কার্যত কাজ করছে। সিজার, আমাদের সঙ্গে থাকো, ফিরছি তোমার কাছে। তার আগে আমরা একবার শুনে নেব যে গতকাল যে ভিডিও প্রকাশ করা হয়েছিল আইসিস এর তরফ থেকে, যেখানে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছিল, সেই ভিডিও ঠিক কি বার্তা ছিল তাদের? এই জিহাদ হচ্ছে সেই জিহাদ, সেই খিলাফার জিহাদ যার প্রতিশ্রুতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছিলেন। সুতরাং তোমরা কখনোই এই জিহাদকে বন্ধ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমরা জয়ী হই এবং তোমরা পরাজিত হও এবং সারা দুনিয়ার বুকে খিলাফার শাসন প্রতিষ্ঠিত হয়, শরিয়া আইন প্রতিষ্ঠিত হয়। This is a battle that you can never win and you will never win bi'idhnillah ta'ala. And what you witnessed in Bangladesh yesterday was just a glimpse. This will repeat and repeat until you lose and we win, and the Sharia is established throughout the world and you will never be able to stop it. আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজার মন্ডল। সুজার, স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে, স্পষ্ট হুমকি দেওয়া হচ্ছে যে গুলশানে যে ঘটনা ঘটে গেছে সেটা একটা ঝলক মাত্র। আগামী দিনে বারংবার এইভাবে হামলা চালানো হবে বাংলাদেশের ওপর, এবং তার মাত্র ঠিক একদিন পরে, যেখানে আজকে খুশির ঈদ, সেই দিনকে এমন একটা জায়গায় এই হামলা চালানো হলো যেখানে সব থেকে বেশি ভিড় করেন মানুষজন ঈদের নামাজ পড়ার জন্য। কোথাও দৃষ্টি আকর্ষণ করা, তাদের যে অস্তিত্ব রয়েছে, সরাসরি বাংলাদেশ সরকারকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, এটাই এখন তাদের কাছে মূল লক্ষ্য। সিজার, শোনা যাচ্ছে? হ্যাঁ, বলো পিতা। সিজার, সেটাই জানতে চাইছিলাম যে সরাসরি তাহলে বাংলাদেশ সরকারের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, তাদের অস্তিত্ব যে রয়েছে সেই দিকেই দৃষ্টি আকর্ষণ করাই এখন তাদের মূল লক্ষ্য। অবশ্যই, কারণ আইএসআইএস তারা গত 1.5 বছর ধরে তারা বাংলাদেশে তাদের অস্তিত্বের কথা জানান দিয়েছে, কিন্তু কোনো একটা স্ট্র্যাটেজিক কারণেই বাংলাদেশ সরকার তাদের অস্তিত্ব স্বীকার করেনি। এই জায়গা থেকে গুলশান তারা কিন্তু অনেকটাই মরিয়া, নিজেদের দক্ষিণ পূর্ব এশিয়াতে তাদের অস্তিত্ব জানান দিতে মরিয়া। সেই জায়গা থেকে বাংলাদেশে তারা এই পরপর আঘাত হানছে, এবং যে কালকের ভিডিও বার্তার যে বয়ান, তাতে কিন্তু স্পষ্ট যে তারা যে বাংলাদেশের বুকে যথেষ্ট শক্তিশালী সংগঠন করেছে এটাকে প্রমাণ করতে তারা মরিয়া। এবং এই মরিয়া বিষয়টা একটাই জায়গায়, ভারতীয় উপমহাদেশে একটা বিশাল সংখ্যক ইসলামী ধর্মাবলম্বী মানুষ রয়েছেন, এবং সেই জায়গায় টেরর পলিটিক্সকে তুমি যদি দেখো, সেখানে একটা সময় আল কায়দা ওয়াজ দ্য গ্লোবাল লিডার। আল কায়দা গ্লোবাল লিডার ছিল, সারা বিশ্বে ইসলামিক টেরর আউটফিটের মধ্যে আল কায়দাকেই অনুসরণ করে সবাই চলতো। সেখান থেকে এই মুহূর্তে গ্লোবাল লিডারের পজিশনটা কিন্তু অনেকাংশেই দখল করে নিয়েছে আইএস। কিন্তু মধ্যপ্রাচ্যর বাইরে আইএস এর যে প্রেজেন্সটা দরকার গ্লোবাল লিডার হওয়ার জন্য টেরর পলিটিক্সে, সেই জায়গাটা কিন্তু তাদের নেই। তার কারণ হচ্ছে ভারতীয় উপমহাদেশের যে বিশাল পরিমাণ মুসলিম জনসংখ্যা রয়েছে, তাদের কাছে কিন্তু আইসিস অনেকটাই একটা বিদেশি জঙ্গি সংগঠন, যার সঙ্গে তারা তাদেরকে মেলাতে পারেনি এতদিন। সেই কারণেই তারা কিন্তু বিভিন্ন সময় মরিয়া হয়ে উঠেছে ভারতীয় উপমহাদেশে তাদের প্রেজেন্সটাকে দেখানোর জন্য। সেক্ষেত্রে তাদের কিন্তু সার্বিকভাবে তারা যে মূল সংগঠন গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্যই কিন্তু এই ধরনের একটা মরিয়া পদক্ষেপ, এটাই কিন্তু মনে করছেন গোয়েন্দারা। সিজার, এখান থেকে জানতে চাইবো, মাত্র কদিন আগে গত সপ্তাহ শেষের দিকে গুলশানের হামলা, তারপর এই ভিডিও প্রকাশ যেখানে বারবার হামলা চালানো হবে এমন হুমকি দেওয়া হচ্ছে। আজকে ঈদের মতন একটা পবিত্র দিন, যেখানে ওই ঈদগাহে বহু মানুষ জমায়েত হন এই নামাজ পড়ার জন্য, কোথাও কি নিরাপত্তা ব্যবস্থা তাহলে ফাঁকফোকর থেকে গিয়েছিল? দেখো, নিরাপত্তার ফাঁকফোকর থেকে গিয়েছিল এটা বলা খুব ভুল হবে। একটা স্পোরাডিক অ্যাটাক, একটা হঠাৎ করে একটা অ্যাটাক, তার জন্য যথেষ্ট নিরাপত্তা, গুলশানের ঘটনার পর বাংলাদেশে যথেষ্ট নিরাপত্তা বাড়ানো হয়েছে। আজকেও সেখানে এই আজিমুদ্দিন যে খেলার মাঠ, আজিমুদ্দিন স্কুলের খেলার মাঠ, সেখানে যথেষ্ট নিরাপত্তা ছিল, এবং নিরাপত্তা ছিল বলেই হয়তো যারা নিহত হয়েছেন তাদের মধ্যে অধিকাংশই পুলিশ কর্মী। অর্থাৎ
যে ফার্স্ট সিকিউরিটি কর্ডন সেটাকে কিন্তু ভেঙে একেবারে সাধারণ মানুষ, সাধারণ যারা নামাজ পড়তে গেছিলেন, যারা প্রার্থনা করতে গেছিলেন, তাদের কাছ পর্যন্ত কিন্তু জঙ্গিরা পৌঁছতে পারেনি। সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থাকে এই মুহূর্তেই কাঠগড়ায় তোলা বা সেটাকে দায়ী করাটা এখনই ঠিক নয়। তবে একটা বিষয় খুব স্পষ্ট যে এই অ্যাটাকটা ফের কিন্তু আইএস ট্রেডমার্ক অ্যাটাক হিসেবেই প্রতিপন্ন হলো। কারণ আমরা এর আগে দেখেছি বিভিন্ন ক্ষেত্রে আল কায়দা যে গুলশান গণহত্যার পরে, গুলশানের হামলার পরে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছিল, এটা আইএস করেছে না আল কায়দা করেছে। মার্কিন কয়েকটি গোয়েন্দা সংস্থা তারা বারবার চেষ্টা করছিলেন বলার যে আল কায়দা এর পেছনে থাকতে পারে, কারণ যে মোডাস অপারেন্ডি অর্থাৎ যাদেরকে ওখানে বাংলাদেশ তাদের যাদের ওখানে পণবন্দি করা হয়েছিল তাদের একটা শ্রেণীকে কিন্তু একটা অংশকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে নাকি এই জঙ্গিরা বলেছিল যারা ইসলাম ধর্মাবলম্বী তাদের কিছু করা হবে না। এটা অনেকাংশেই আল কায়দার যে মোডাস অপারেন্ডি সেটার সঙ্গে মেলে বলে দাবি করেছিলেন মার্কিন গোয়েন্দারা, কিন্তু আজকের এই ঘটনা কিন্তু আবার প্রমাণ করে দিল এই ইতিহাস এর আগেও রয়েছে, আইএস কিন্তু ইসলাম ধর্মাবলম্বীদেরও কখনো রেওয়াজ করেনি তাদের এই আক্রমণ থেকে। সেটা কিন্তু আজকের দিনের এই অ্যাটাক থেকে প্রমাণিত হলো যে এটা অনেকাংশেই কিন্তু আইএস ফুটপ্রিন্টটাকেই ক্যারি করছে। অর্পিতা।